ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছেন, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। দেখেন, দাদা ভাই যেটা বলবে সেটা শতভাগ ফলবে এমন কোনো কথা না। কোনোটা 80% ফলবে, কোনোটা আবার 20%ও ফলবে, কিন্তু একেবারে ফলবে না তা হইতে পারে না। মনে রাখবেন, বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে রাজনৈতিক পট পরিবর্তন, দাবার কোটি কখন কোন দিকে যায় এটা আমার আপনার চিন্তারও বাইরে। তার বাসভবন প্রস্তুত করা হয়ে গেছে। সিসি ক্যামেরা কোথায় লাগানো হয়েছে, ঠিক মতো হয়েছে কিনা, তিনি বাংলাদেশে যেখান দিয়ে প্রবেশ করবেন সেইখান থেকে শুরু করে তার বাসভবন পৌঁছানো পর্যন্ত এবং আগামীর মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিষয়, যেটা আমার আপনার চিন্তার বাইরে, সেগুলো খতিয়ে দেখার জন্য বিশ্বের 5 অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তথা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষিপ্ত র, তার প্রধান বাংলাদেশে গেছেন। তার সাথে আরো শীর্ষ কর্মকর্তারা। কোথায় বৈঠক হয়েছে? হোটেল রেডিসন। কাদের সাথে বৈঠক হয়েছে? ডিজিএফআই প্রধান এবং উচ্চতর কর্মকর্তাগণ। আরো কার সাথে? তারেকের নিরাপত্তা উপদেষ্টা। ডিজিএফআই প্রধান কোথায় গেলেন? দিল্লিতে গেলেন। ঘটনা কোন দিক দিয়ে কি ঘটতেছে বুঝতে পারছেন তো? মনে রাখবেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাট্টা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। বা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রাখা এবং আর সেই মুখে আবার গণতন্ত্রের ফুল ঝুরানো উড়ানো, দুইটা একটা বিষয় না। সবাইকে নিজেদের মতো করে মূর্খ বা বর্বর মনে করলে চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মী, সভানেত্রী, তারা যদি কোনো অন্যায় করে থাকেন সেই অন্যায় আইনানুগভাবে বিচার করা হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা তিনি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিচারের মুখোমুখি হতে চান। তাহলে তুমি কোন আইনের জোরে, কিসের ভিত্তিতে তাদেরকে সেই আইনের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখবা? কোন আইনের জোরে তুমি রাজনৈতিক সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে গণতন্ত্রের ফুল জুড়ে দিবা? তারেক রহমান সে একজন কুখ্যাত খুনি। 1/11 সরকারের সময় তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল আপনারা জানেন। যুক্তরাষ্ট্রের FBI এর একজন উচ্চতর অফিসার তারেকের বিরুদ্ধে এসে বাংলাদেশের আদালতে সাক্ষী দিয়ে গেছেন। তারেক শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য অত্যন্ত একজন ভয়ঙ্কর ব্যক্তি। তাকে ভয়ঙ্কর ব্যক্তি আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী তিনি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কালো তালিকাভুক্ত এত বড় একজন শীর্ষ সন্ত্রাসী এবং খুনি। 1/11 মামলায় সে সাজাপ্রাপ্ত। এই খুনি 21-এর গ্রেনেড হামলার অন্য সর্বপ্রথম প্রধান মাস্টারমাইন্ড। সে কিভাবে বাংলাদেশে আইসা একেবারে জীবনে কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয় নাই, তুমি নির্বাচনে প্রধানমন্ত্রী হইয়া দাও। আহা, একেবারে প্রধানমন্ত্রী হইয়া সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাও আর আন্তর্জাতিক মহল চুপ করে থাকবে? এইটা হইতে পারে না। এরই মধ্যে আবার দেখলাম ওই যে বিএনপির গুপ্ত জাটকাচুলের বুদ্ধিজীবী দাবি করা ওই যে জাহিদ, সে বলতেছে শেখ হাসিনা দেশে আসলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। গতকালকে মিস্টার দীনেশ ত্রিবেদী ওরে যে কথা বলেছেন, সার্জিও ঘোর যে কথা বলেছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। এরপরে সেই কথা মাফিক যদি ও কাজ না করে তাহলে প্লাস দিয়া নখে চাইপা ধরা হবে, পিছন দিয়ে পশ্চাৎ দিয়া রাজহাঁসের ডিম পুশ করা হবে, কিন্তু উফ শব্দ বের হবে না। এইটাই হতে যাচ্ছে, এইটাই হবে যদি এখনো ওই লাইনে না আসে। মাথায় রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আর আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি উঠাতে হয় এইটা শেখের বেটি ভালো করে জানে। আপনাদের আগেও বলেছি, এখনো শেষবারের মতো বলতেছি, বিএনপির এই সকল সন্ত্রাসী দেশবিরোধী যতগুলো এমপি মন্ত্রী দেখেন, ওরা মিডিয়ার সামনে যা কিছু বলে সেফ একটা চাপাবাজি। একেবারে 99% পর্যন্ত ওরা চাপাবাজি করে, কিন্তু ওর যে নামের টাইটেলটা আছে ওইটাই শুধু সত্য, বাকি সব চাপাবাজি। চাপাবাজির উপর ভিত্তি করেই এরা টিকে আছে। ওই যে 20% টিকে আছে, 80% পড়ে গেছে। সুতরাং সেইভাবে আপনারা ওদের কথার উপর ভিত্তি করে নিজেরা কোনো প্রশ্ন করতে যাবেন না। নিজেরা দলের মধ্যে সংশয় তৈরি হয় এই ধরনের কথা, উচ্চ বাক্য কখন উচ্চারণ করবেন না। বারবার সাবধান করার পরেও দলের অনেকেই আমাকে নানান ভাবে মেসেজ দিয়ে ফোন করে জানতে চান ডিসেম্বরে কি সত্যি কিছু হতে যাচ্ছে? নেত্রী কি ডিসেম্বরে আসবেন? নেত্রী ডিসেম্বরে আসবেন এই কথা আমি বলছি নাকি নেত্রী নিজে বলছে? তাহলে এমন প্রশ্ন কেন করতেছেন? এত কিছু ঘটতেছে, এত কিছু দেখতেছেন, এই প্রশ্ন যারা করেন বারবার, এত কিছু বলার পরে সাবধান করার পরেও আমি মনে করি আপনারা দলের জন্য ক্ষতিকর ব্যক্তি। সুতরাং যদি কিছু না পারেন চুপ থাকেন, কিন্তু এমন কিছু করতে যাইয়েন না দলের জন্য ক্ষতি হয়। বুকে হাত দিয়ে বিশ্বাস রাখুন, আওয়ামী লীগকে দাবায় রাখার শক্তি তারেক, ডেভিল ইউনূস, এছাড়া কেন আরো 1000 ডেভিল ইউনূস, আরো 100 তারেক রহমান আসলেও পারবে না। সেই সামর্থ্য, সেই শক্তি ওদের নাই। এই মুহূর্তে আপনার মূল কাজ
প্রবল ঝড় মহাপ্রলয় সৃষ্টি করার জন্য নিজেদের প্রস্তুত করা। আসসালামু আলাইকুম। দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে দিল্লি চলে গেছেন। আমি গতকালই বলেছিলাম যে ডক্টর খলিলের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে সেখানে কি আলোচনা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু আসলে ভেতরের ঘটনা তো আলাদা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্য এবং দক্ষিণ এশীয় দূত এবং ভারতে আমেরিকার অ্যাম্বাসেডর মিস্টার সার্জিও গোর বাংলাদেশ সফর করার পরেই কিন্তু ভারতীয় প্রতিনিধি দলের তৎপরতা বেড়ে গেছে। তার মানে কি সার্জিও গোরের সফর এবং এই যে আমরা দেখছি রয়ের প্রধান আসছে তার টিম নিয়ে, দীনেশ ত্রিবেদীর তৎপরতা, এগুলো কি পরস্পর সম্পর্কযুক্ত? আজকে দীনেশ ত্রিবেদী সকাল 8টা থেকে 8টা 40 পর্যন্ত একটি হাই ভোল্টেজ মিটিং করেছেন। সেই মিটিং এ উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো কয়েকজন। 8টা 40 মিটিং শেষ করে 9টা 10 থেকে 9টা 25 পর্যন্ত তিনি আরেকটি বৈঠক করেন, যেখানে ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন এবং বেশ কিছু আধা সামরিক কর্মকর্তা ছিলেন এবং অজিত দোভাল ছিলেন। এই সকালের প্রথম মিটিং এ 37টা ইস্যু নিয়ে কথা হয়েছে, তার মধ্যে এই যে বাংলাদেশ রিলেটেড, তার মধ্যে এই যে বন্ধি প্রত্যর্পণ যে চুক্তি, সেই চুক্তিটার আপডেট করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়, বাংলাদেশের সাথে যে ভারতের বন চুক্তি, এই যে নদী এবং সমুদ্র বন্দর, এ ধরনের নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এই দুটো মিটিং এ একটা ইম্পর্টেন্ট বিষয় এসেছে, সেটা হলো র্যাপিড রেসপন্স টিম। এটা আগেও ছিল কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিল না, বিশেষ করে মমতা যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই সীমান্ত দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে জঙ্গিদের আদান প্রদান অনেক কিছু যাতে সহজে করা যায় সে কারণে তিনি কেন্দ্রীয় সরকারের অনেক বিষয়ে সহায়তা করতেন না। এই র্যাপিড রেসপন্স টিমের কাজ হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে বর্ডার এরিয়ায় যা যা হচ্ছে, বর্ডার কিলিং, বাংলাদেশের পক্ষ থেকে এই যে বর্ডার কিলিং নিয়ে বারবার কথা বলা হয় যে সীমান্ত হত্যা কমাতে হবে, সো এখন থেকে সীমান্তকে মনিটর করা হবে এবং দুই দেশের প্রতিনিধি নিয়ে র্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে এই সীমান্ত মনিটরড হবে। আর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে। বাংলাদেশের এই যে কালকে ডক্টর খলিলের কথা শুনি যখন, বা তথ্য উপদেষ্টার কথা শুনি, তখন সেই শেখ হাসিনাকে ফেরত পাঠাও এবং তারা রেফারেন্স হিসেবে দেয় বন্ধি প্রত্যর্পণ চুক্তি, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এই চুক্তি 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অনুচ্ছেদের শেষ অংশে কিন্তু লেখা আছে কোনো বিতর্কিত আইন, কোনো ক্যামেরা ট্রায়াল, কোনো সামরিক আদালতের মাধ্যমে বিচার করে সেই বিচারের রায় অনুযায়ী বন্দীদের প্রত্যর্পণ, সেটা কিন্তু এই চুক্তিতে প্রযোজ্য হবে না। এবং যেহেতু বাংলাদেশের আইসিটিতে বর্তমানে যে বিচারগুলো চলছে সেটি আইনের চোখে শুধু অবৈধ না, সেটি চরমভাবে বিতর্কিত। সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে যে অবৈধ আইসিটির আদালত, সেই আদালতের রায় দিয়ে যে বন্দী প্রত্যর্পণ চুক্তির যে রেফারেন্স বাংলাদেশ সরকার বারবার দিচ্ছে সেটা আদৌ প্রযোজ্য না। অর্থাৎ শেখ হাসিনা এই প্রত্যর্পণ চুক্তির অধীনে পড়েন না। এছাড়াও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা যখন ফিরবেন তার পর্যাপ্ত নিরাপত্তা বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে। এবং আজকে আপনারা দেখেছেন যে আমাদের তথ্য উপদেষ্টার সুর বদলে গেছে, তিনি কিন্তু বলছেন যে শেখ হাসিনা যখন আসবে তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে। তিনি কিন্তু এমনি এমনি বলেন নাই। এদিকে আগামীকাল দীনেশ ত্রিবেদী ফিরবেন 12ই আগস্ট এবং ধারণা করা যাচ্ছে 13 অথবা 14ই আগস্ট দীনেশ ত্রিবেদী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলামের সাথে মিটিং এ বসবেন। এদিকে রয়ের প্রধান পরাগ জৈন তিনি গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলামের সাথে মিটিং করেছেন এবং 12 জন উচ্চ পদস্থ সেনা অফিসারের সাথে ভারতীয় রয়ের প্রধান পরাগ জৈন মিটিং করেছেন। আজকে তিনি 3 জন এমপির সাথে মিটিং করেছেন, তিনি সংসদ এলাকায়ও গিয়েছিলেন। এবং এই যে প্রতিরক্ষা উপদেষ্টার সাথে যে মিটিং করেছেন সেখানে ওই 161 পৃষ্ঠা ভারত যেটি দিয়েছে, যেখানে জঙ্গি তৎপরতার
ডিটেলস দেওয়া আছে, সেই রিপোর্টের রেফারেন্স দিয়ে বলেছেন যে বাংলাদেশকে বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ এই জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করছে না, এবং আবারও 16ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সরকারকে সময় দেওয়া হয়েছে, এবং এই 16 তারিখের মধ্যে বাংলাদেশ সরকার যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করে, সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যৌথভাবে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে। তারেক রহমানের সাথে রয়ের চিফের যখন মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে কিছুক্ষণের জন্য জয়েন করেছিলেন বিক্রম দোরাইস্বামী। বিক্রম দোরাইস্বামীর কথা আপনাদের মনে আছে? তিনি যুক্তরাজ্যে মানে ইংল্যান্ডে ভারতের হাই কমিশনার ছিলেন, এবং তিনি মূলত স্পটে থেকে তারেক রহমানের সাথে ভারতের যে নেগোসিয়েশন হয়েছিল বাংলাদেশে ফেরা, ক্ষমতায় যাওয়া, এই নেগোসিয়েশনটা লন্ডনে বসে লিড করেছিলেন এই বিক্রম দোরাইস্বামী। বর্তমানে তিনি চায়নায় ভারতের হাই কমিশনার। তো বিক্রম দোরাইস্বামী এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে, এবং তিনি এই রয়ের প্রধান এবং প্রধানমন্ত্রীর মিটিং এর কিছু অংশেও তিনিও অ্যাটেন্ড করেছিলেন। এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। এদিকে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আপনাদের জানাচ্ছি যে এই ব্রিক্সের যে সম্মেলন রয়েছে আগামী মাসের 12 এবং 13 সেপ্টেম্বর, সেখানে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যোগ দিচ্ছেন। যদিও তার যোগ না দেওয়ার ব্যাপারে বাংলাদেশে আইএসআই পন্থী যারা রয়েছেন, পাকিস্তান পন্থী রয়েছেন, এবং মিডিয়ার একটা অংশ যাদের গতকালও করেছি গ্যাং অফ ফোর, তারা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এখন মোটামুটি চূড়ান্ত যে তারেক রহমান যাচ্ছেন, এই ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন এবং বিমস্টেকের চেয়ারম্যান হিসেবেই যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাচ্ছেন না। কিন্তু আপনাদের মনে আছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কিন্তু তারেক রহমানকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। তো সেই আমন্ত্রণটা এখনো কিন্তু বহাল আছে। সবশেষে গতকাল বলেছিলাম যে লোডশেডিং এ এই সরকার রেকর্ড করেছে, সেই রেকর্ডটি কিন্তু আজকে আবার ভেঙে গেছে, অর্থাৎ আরো বেশি লোডশেডিং। তাই নিন্দুকেরা প্রশ্ন তুলছে যে বিএনপি সরকারের আসলে বিদ্যুতের সাথে সম্পর্কটা এরকম কেন, যে তারা যখনই ক্ষমতায় আসে তখনই সারা দেশ অন্ধকারে ডুবে যায়। লোডশেডিং